সবাইকে কদম কেয়ার শুভেচ্ছা ও সুস্বাগতম। ঐতিহ্যবাহী ঢাকা কলেজের আয়োজনে এবং রসায়ন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আজ সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভার্চুয়াল সেমিনারে। আজকের বিষয় শিক্ষকের মর্যাদা ও বঙ্গবন্ধু। সুপ্রিয় সুধী, আজকের এই মহতী আয়োজনে সভাপতিত্ব করছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সুযোগ্য ও স্বনামধন্য অধ্যক্ষ অধ্যাপক আই.কে. সেলিমুল্লাহ খন্দকার স্যার। প্রধান উপস্থাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, সম্পাদক, শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ। প্রধান আলোচক হিসেবে আমাদের আজকের আয়োজনকে সমৃদ্ধ করছেন অধ্যাপক ডক্টর অসীম সরকার, সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। আলোচক হিসেবে অত্র আয়োজনকে সমৃদ্ধ করবেন অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, সুযোগ্য উপাধ্যক্ষ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকের আয়োজনের সভা প্রধান অত্র কলেজের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়ের সদয় অনুমতিক্রমে সেমিনার শুরু করতে যাচ্ছি। প্রথমেই স্বাগত বক্তব্য। শুধু স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি বি.এম. মহিবুর রহমান, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার শোনা যাচ্ছে তো? শোনা যায়? স্যার শুনতে পাওয়া যাচ্ছে স্যার। স্যার শুনতেছি স্যার। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের এই ভার্চুয়াল সেমিনারের সভাপতি ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক আই.কে. সেলিমুল্লাহ খন্দকার, নির্ধারিত প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, সম্পাদক, শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ। মুখ্য আলোচক ডক্টর অসীম সরকার, অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন, সম্মানিত বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এবং রসায়ন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় হলো শিক্ষকের মর্যাদা ও বঙ্গবন্ধু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক সৃষ্ট অর্থনৈতিক বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের সেই শাসক গোষ্ঠীর দোসররা বঙ্গবন্ধুকে দেশ গঠনের ও দেশ গড়ার সুযোগ দেয়নি। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। মাত্র 3.5 বছরে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে পুনরুদ্ধার করা মোটেই সম্ভব নয়। তারপরও বঙ্গবন্ধু এই অল্প সময়ে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেন। তার সেই উন্নয়নমূলক পরিকল্পনা সমূহের মধ্যে শিক্ষার উন্নয়নের পরিকল্পনা উল্লেখযোগ্য। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের জন্য তিনি ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন গঠন করেন, বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের অধ্যাদেশ জারি করেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। শিক্ষার উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা, এই বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত। শিক্ষকের মর্যাদার পূর্ব শর্ত হলো শিক্ষার উন্নয়ন। তাই শিক্ষকের মর্যাদা বৃদ্ধির জন্যই বঙ্গবন্ধু এই সব কার্যক্রম সম্পাদন করেন। ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শিক্ষকদের সম্মান করতেন, মর্যাদা দিতেন এবং তাদের পরামর্শ মোতাবেক কাজ করতেন। তাছাড়া শিক্ষা প্রশাসনকে গতিশীল ও আধুনিকীকরণের জন্য একজন শিক্ষককে শিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করেন। এটি শিক্ষকের মর্যাদা বৃদ্ধিরই একটি উদাহরণ, কিন্তু আজ তা দৃশ্যমান নয়। অন্যান্য সার্ভিসের সাথে
বঞ্চিত শিক্ষা সার্ভিসের বৈষম্য যেন দিন দিন বাড়ছেই, তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও উচ্চতর গ্রেড প্রদান করেছেন এবং আধুনিক বিজ্ঞান ভিত্তিক একটি শিক্ষানীতি উপহার দিয়েছেন। তবে দুঃখের বিষয় হলো যে সেই খসড়া শিক্ষানীতিতে শিক্ষকের মর্যাদা সম্পর্কিত একটি অনুচ্ছেদে শিক্ষকের মর্যাদা অনেক সুপারিশ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু চূড়ান্ত শিক্ষানীতি 2010-এ তা অদৃশ্য হয়ে যায়। তবে শিক্ষকের মর্যাদা বৃদ্ধির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনায় আছে বলে শিক্ষকরা বিশ্বাস করেন। আজকের এই সেমিনারে ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিকদার শিক্ষকের মর্যাদা ও বঙ্গবন্ধুর উপর গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করবেন এবং এই প্রবন্ধের উপর মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ডক্টর অসীম সরকার স্যার, অধ্যাপক সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্যার। তাদের তথ্য সমৃদ্ধ আলোচনা এই সেমিনারকে প্রাণবন্ত করে তুলবে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে এই অনুষ্ঠানের সভাপতি ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার স্যারকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ জনাব মহিবুর রহমান স্যারকে। তোমার স্বপ্নে পথ চলি আজও চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। অমিত সাহসী লৌহ মানব আমাদের দিয়েছেন লাল সবুজ পতাকা, দিয়েছেন স্বপ্নের স্বাধীনতা। তার চেতনায় শিক্ষার পথ পরিক্রমা কেমন ছিল শিক্ষার কাণ্ডারি শিক্ষকদের অবস্থান মর্যাদা, সে সম্পর্কে এখন মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিকদার, সম্পাদক, শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ, ঢাকা। আমি স্যারকে প্রবন্ধ উপস্থাপনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাহবুবা। রসায়ন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক নেতা প্রফেসর আইকে সেলিমুল্লাহ খন্দকার, মুখ্য আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর অসীম সরকার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সংস্কৃত বিভাগে। আলোচক হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক এটিএম মইনুল হোসেন, উপাধ্যক্ষ ঢাকা কলেজ, যিনি আমাদের স্বাগত জানালেন বিএম মহিবুর রহমান, বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ। ঢাকা কলেজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং সুধীবৃন্দ যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা। আমি একটি বিষয়ে শুরুতেই বলি যে আমরা শিক্ষকের মর্যাদা বঙ্গবন্ধু এই প্রসঙ্গে আলোচনা করব। বঙ্গবন্ধু একজন রাষ্ট্রনায়ক, একজন রাজনীতিবিদ, একজন লেখক, আত্মজীবনী রচয়িতা, রাষ্ট্রচিন্তাবিদ, সর্বোপরি শিক্ষাবিদ, এবং আমার দৃষ্টিতে মনে হয় তিনি একজন শিক্ষক। শিক্ষক এই কারণে, যিনি অন্যকে শানিত করেন, সমৃদ্ধ করেন, জ্ঞানের আলোয় আলোকিত করেন, সাহস যোগান, অন্যকে সম্মান করেন এবং নিজে প্রচুর পড়ালেখা করেন, তিনি তো শিক্ষক। বঙ্গবন্ধু তেমনি একজন ব্যক্তিত্ব। আমার দৃষ্টিতে মনে হয় তিনি নিজেও একজন শিক্ষক। অনেক কিছু শিখি, তার জীবনী যত পড়ি, তার লেখা যত পড়ি, তত মনে হয় যে আমরা যেন ছাত্র, তিনি যেন শিক্ষক। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি। শিক্ষিত জাতি
অনুন্নত বা পশ্চাৎপদ থাকার কোনো নজির পৃথিবীতে নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ। তাই শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়ে তিনি সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন। এবং যেহেতু শিক্ষিত জাতি গড়বে শিক্ষক, সুতরাং শিক্ষকের মর্যাদাটিকে তিনি খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমরা যদি এভাবে দেখি, শুরুতেই যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক চেতনা ছিল, সেই রাজনৈতিক চেতনা বা দর্শনের অন্যতম ভিত্তিভূমি ছিল তার শিক্ষা দর্শন। তিনি শিক্ষককে সম্মান করতেন, মর্যাদা দিতেন। কিভাবে, সেই বিষয়টি আমার এই প্রবন্ধে উপস্থাপন করার চেষ্টা করেছি। অনেক দেরি হয়েছে, আমি প্রবন্ধে জাস্ট সামারিটা যাব। প্রবন্ধটা বেশ বড়, আমি এত বিস্তারিত করতে পারবো না, অনেক বড়। তো আমি যে শুরুতেই বলি, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু সরকার গঠন করলেন। উনি শুরুতেই শিক্ষক এবং শিক্ষাবিদদেরকে মর্যাদা দিলেন। তিনি 13 সদস্যের একটি মন্ত্রিসভা করলেন। সেই মন্ত্রিসভায় শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন শিক্ষাবিদ রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফ আলীকে। শুধু তাই নাই, বঙ্গবন্ধু শিক্ষা দর্শনের অন্যতম প্রায়োগিক যে দিকটা ছিল, তিনি হলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ তাদেরকে শিক্ষা সচিব নিয়োগ করলেন। তিনি 2 জন ব্যক্তিকে শিক্ষা সচিব পদে নিয়োগ করেছিলেন, অধ্যাপক কবির চৌধুরী এবং বিজ্ঞানী ডক্টর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দীন। শুধু তাই নয়, উনি কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন, যেমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাক্তার টি হোসেন, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছেন বাহাউদ্দিন চৌধুরীকে। এগুলোর অর্থ ছিল আমলাতন্ত্রের বাইরে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন। এই যে বঙ্গবন্ধু তিনি শিক্ষাবিদদের উচ্চ পদে নিয়োগ দিলেন, আরেকটি বিষয়, দেশে একটি যুগোপযোগী শিক্ষা নীতি গঠন করার জন্য উনি কুদরাতি খুদা শিক্ষা কমিশন গঠন করলেন। অর্থাৎ একজন বিশিষ্ট মানুষ, তাকে দিয়ে উনি শিক্ষানীতি গঠন করলেন, ডক্টর কুদরাতি খুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিচারপতি আবু সাইদ চৌধুরী একজন, তাকে যিনি মুজিবনগর সরকারে বহির্বিশ্বে বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের দূত ছিলেন, প্রধান দূত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকে বঙ্গবন্ধু কূটনৈতিক নিয়োগ করলেন। তাকে একজন কূটনীতিবিদ হিসেবে বিদেশে পোস্টিং দিলেন। আমরা দেখছি বঙ্গবন্ধু শিক্ষককে কিভাবে মর্যাদা দিচ্ছেন। এবং আরো যদি এখানে আমরা বলি, তাহলে বলা যায় যে এই যে বঙ্গবন্ধুর যে চেষ্টা, সেখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এখানে আছেন মুখ্য আলোচক হিসাবে, তো আমি সেখানেও যদি একটু বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বঙ্গবন্ধু ছিল একটা আবেগ মিশ্রিত অনুভূতির সম্পর্ক, একটা আবেগের সম্পর্ক, তীব্র আবেগ। এখানকার ছাত্র ছিলেন, এখান থেকে বহিষ্কার হয়েছেন, এখান থেকে আন্দোলন করেছেন, শিক্ষকদের সাথে মিশেছেন, সুতরাং একটা আবেগের জায়গা ছিল। এবং অধ্যাপক সর্দার ফজলুল করিমের নাম আমরা জানি, তিনি ডক্টর গবেষক, বিশিষ্ট গবেষক আব্দুর রাজ্জাক, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, এই যে প্রথিত যশা শিক্ষাবিদ, এদেরকে প্রচন্ড শ্রদ্ধা করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডক্টর আব্দুল মতিন চৌধুরী, তাকে একসময় পাকিস্তান সরকারের বিরাগভাজন হয়েছিলেন তিনি, এবং গভর্নর মুনায়েম খান তার সাথে খুব অসদাচরণ করেছিল, এবং এক পর্যায়ে উনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা থেকে আমরা পাই, আমি সরাসরি লেখাটা কোট করছি। উনি বলছেন যে ডক্টর আব্দুল মতিন চৌধুরী তার স্বভাবসুলভ সত্য ভাষণ, ন্যায় সুন্দর দৃষ্টিভঙ্গি এবং জাতীয়তাবোধের প্রতি অকৃত্রিম আনুগত্য, বিশ্বাস ও শ্রদ্ধার কারণে পাকিস্তান আমলেই বিরাগভাজন হয়েছিলেন পাক শাসক
আইয়ুব খান ও তার দোসর মুনায়েম খানের। শাসক গোষ্ঠীর এই তীব্র রোষানলে নিপতিত হওয়ার কারণে তাকে তার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যেতে হয়েছিল। এমনকি তৎকালীন সময়ে আইয়ুব মুনায়েম চক্র তার দায়িত্ব থেকে অন্যায়, অযৌক্তিক এবং শিষ্টাচার বহির্ভূত ভাবে তাকে অপসারণ করেছিল। শেখ হাসিনা লিখেছেন, আমার স্মরণ আছে সেই সময় বঙ্গবন্ধু তাকে ফোন করে বলেছিলেন, একদিন যখন সময় হবে তখন অবশ্যই আপনাকে উপযুক্ত সম্মান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত আনা হবে। বঙ্গবন্ধু সেটা করেছিলেন। দেশ স্বাধীনের পর 1973 সালে এপ্রিল মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিখ্যাত পদার্থবিদ্যাবিদ এবং দেশবরণ্য শিক্ষাবিদ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব প্রদান করেছিলেন। শিক্ষকের প্রতি আমরা প্রতিটি অধ্যায় দেখি, এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা, সম্মানের জায়গা, যেখান থেকে আমাদের শেখার আছে। যারা বর্তমান প্রজন্মের শিক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষককে কিভাবে বঙ্গবন্ধু শ্রদ্ধা করতেন। শিক্ষক মনুষ্যত্ব বিকাশে এবং সমাজ ও রাষ্ট্রের মানোন্নয়নে মূল ভূমিকা পালন করে। শিক্ষার অপর নাম আত্মসচেতনতা উন্নয়ন। তাই সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষার প্রসার ও শিক্ষকের মর্যাদার প্রশ্নটি বিশেষভাবে জড়িত। শিক্ষককে বলা হয় জাতি গড়ার কারিগর, এটা আমরা সবাই জানি। এই বিবেচনায় শিক্ষক সমাজের প্রতি বঙ্গবন্ধুর শ্রদ্ধাবোধ ছিল অপরিসীম। তিনি শিক্ষকদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন এবং শিক্ষকের মর্যাদা রক্ষায় ছিলেন নিবেদিত প্রাণ। যেটা আমি যে ঘটনাগুলো বললাম সেই ঘটনার মধ্যে থেকেই তার প্রমাণ পাওয়া যায়। আমি আরো 2-3টি বিশেষ ঘটনা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, শিক্ষকের মর্যাদা কিভাবে বঙ্গবন্ধু দিয়েছিলেন। 1972 সাল, পাকিস্তানের বন্দিদশা থেকে দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু। সদ্য স্বাধীন বাংলাদেশের পর্বতময় সমস্যা মোকাবেলায় তখন তিনি রাত দিন পরিশ্রম করছেন। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই ডিগ্রি প্রদানের জন্য আন্দোলন শুরু করলো। পরীক্ষার্থীদের দাবি ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে তারা লেখাপড়া করতে পারেনি, এমনকি যুদ্ধ শেষে দেশে তারা বই খাতা এবং নোটপত্র খুঁজে পাচ্ছেন না। আন্দোলনরত পরীক্ষার্থীদের এই দাবিও কিছুটা যুক্তিযুক্ত ছিল। তবে পরীক্ষা ছাড়া ডিগ্রি প্রদান করলে দেশ বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হবে, এই বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদেরকে এ দাবি সরাসরি নাকচ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন এখানে, চার নিশ্চয়ই ঘটনাটি জানেন। কিন্তু ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায়ের প্রশ্নে অনড় অবস্থান নিলেন, প্রচন্ড আন্দোলন শুরু করলেন। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরী ছাত্রদের দাবির কাছে কোনোভাবে নতি স্বীকার না করার অঙ্গীকার করলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। সামগ্রিক বিষয়টি আলোচনার জন্য তিনি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভা ডাকলেন। একাডেমিক কাউন্সিলের প্রায় সকল সদস্যই ছাত্রদের দাবি প্রত্যাখ্যান করে বক্তব্য রাখলো। এই খবর যখন ছাত্ররা জানতে পারলো তখন তারা আরো মরিয়া হয়ে গেল এবং একাডেমিক কাউন্সিলের সভাকক্ষ অবরোধ করলো। শুধু তাই নয়, ছাত্ররা সভাকক্ষে পানি এবং বিজলি বাতির সংযোগ বিচ্ছিন্ন করে দিল। অন্ধকারাচ্ছন্ন সভাকক্ষের পরিবেশ ক্রমান্বয়ে ভারী হয়ে উঠল। অধ্যাপক মোকাররম হোসেন খন্দকার সহ কয়েকজন শিক্ষক, বৃদ্ধ শিক্ষক, যারা বৃদ্ধ শিক্ষক, তারা অজ্ঞান হয়ে গেলেন। এই অবস্থা চলাকালীন গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক চলছিল, জরুরি বৈঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাত্রদের দ্বারা অবরুদ্ধ আছেন এমন সংবাদ পেয়ে তিনি খুব বিচলিত হন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের সবাই স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। আমার শিক্ষকরা অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি মন্ত্রিসভায়, এই বৈঠকে চেয়ে জরুরি আমার শিক্ষকদেরকে উদ্ধার করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে আছেন, উনি জানেন ঘটনা। উনি ছুটে এলেন। বঙ্গবন্ধুর গাড়ি যখন ক্যাম্পাসে ঢুকলো, ছাত্ররা দ্রুত সেখান থেকে পলায়ন করলো। বঙ্গবন্ধু অবরুদ্ধ কাউন্সিল কক্ষে প্রবেশ করলেন, অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করলেন, অথবা তিনি শিক্ষকদের কাছে সাথে কিছু কথা বললেন এবং ছাত্রদের এই বাড়াবাড়ি করার জন্য তিনি শিক্ষকদের কাছে ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন। এটা বঙ্গবন্ধু। একটি ঘটনা, এই ঘটনা দিয়ে এখানে আমরা কি বুঝি বঙ্গবন্ধু শিক্ষকদের প্রতি মর্যাদা। উনি তখন নাও আসতে পারতেন, শিক্ষামন্ত্রী তো ছিল। জাতির পিতা কেন ছুটে আসবেন? তার প্রিয় ক্যাম্পাসে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে,
বঙ্গবন্ধু সেটা মানতে পারেননি। এটা বঙ্গবন্ধু, এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকটি ঘটনা বলি। 1966 সালে 19শে মার্চ, তখন সন্ধ্যার পর, তখন জগন্নাথ কলেজের নাইট শিফট ছিল। অধ্যক্ষ সাইদুর রহমান বসে আছেন নিজ কক্ষে। হঠাৎ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলেন বঙ্গবন্ধু। সবাই তো আশ্চর্য, বঙ্গবন্ধু জগন্নাথ কলেজের অধ্যক্ষের রুমে। এই সাইদুর রহমান ছিলেন 1942 সালে বঙ্গবন্ধু যে হোস্টেলে থাকতেন কলকাতায়, সেই ইসলামিয়া কলেজে হোস্টেল, বেকার হোস্টেলের তত্ত্বাবধায়ক। অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা যেটা বঙ্গবন্ধু করেন তার জীবনে, বঙ্গবন্ধুর জীবনে এই উদার রাজনৈতিক চর্চার যে প্রভাব যাদের ছিল তার মধ্যে সাইদুর রহমান ছিলেন অন্যতম। বর্তমান যেটা পর্যটন কর্পোরেশনের আওতাভুক্ত হোটেল সৈকত চট্টগ্রামের, এটা তখন একটা রেস্ট হাউস ছিল। জগন্নাথ কলেজের শিক্ষকরা সেখানে একদল ছাত্র নিয়ে শিক্ষা সফরে গিয়েছে। ওখানে প্রাক্তন মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী, তখন শ্রমিক লীগের খুব নাম করা নেতা চট্টগ্রামের, কোনো একটি বিষয় নিয়ে হোটেলে যারা অবস্থান করছিল ছাত্র, তাদের সাথে হোটেল বয়ের মধ্যে একটা ঝগড়া হয়। এক পর্যায়ে ছাত্ররা হোটেল বেয়ারাকে মারধর করে। ঘটনার পর যে শিক্ষক দুজন সাথে ছিলেন তারা হোটেল ম্যানেজারের সাথে কথা বলে ঘটনার মীমাংসা করে দেন। বেয়ারাকে 100 টাকা দিয়ে তারা এটা মীমাংসা করেন। ঘটনাটা এখানেই শেষ। শিক্ষা সফর শেষে ছাত্ররা যখন হোটেল ত্যাগ করবে, হোটেল বিল পরিশোধ করে সবাই গাড়িতে উঠছে, এই সময় ঝড়ের গতিতে সেখানে উপস্থিত হলেন জহুর আহমেদ চৌধুরী, তৎকালীন ছাত্রনেতা এবং শ্রমিক নেতা, পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। তিনি সেখানে গেলেন এবং মায়ের মুখে বললেন, কাউকে ফেরত যেতে দেব না, কর্ণফুলীর পানি এদের রক্তে রঞ্জিত হবে। অনেক তর্ক বিতর্কের পর পূর্ব গঠিত যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনার মাসুল হিসাবে শিক্ষকরা 500 টাকা পরিশোধ করে এবং তারপরে জগন্নাথ কলেজের ছাত্র শিক্ষকরা ওখান থেকে ত্যাগ করে। এই ঘটনা শেষ, বঙ্গবন্ধু জানতেন না। কিন্তু এই ঘটনার বেশ কিছুদিন পর হোটেল ইডেন গার্ডেনে আওয়ামী লীগের কাউন্সিল সভা চলছিল। এই সভায় জগন্নাথ কলেজের ছাত্র সংসদের বিপি রাজিউদ্দিন আহমেদ রাজু নরসিংদীর, যিনি পরবর্তীতে মন্ত্রী হয়েছেন, তিনি এবং অন্যান্য ছাত্র নেতারা ঘটনাটি বঙ্গবন্ধুকে অবহিত করেন। বঙ্গবন্ধু ঘটনা শুনে ব্যথিত হন এবং জগন্নাথ কলেজের অধ্যক্ষ বঙ্গবন্ধুর যে শিক্ষক সাইদুর রহমানের কাছে ছুটে গিয়ে চট্টগ্রাম ঘটনা, যে বঙ্গবন্ধু যে গেলেন জগন্নাথ কলেজে, উনি ছুটে গিয়ে সাইদুর রহমান স্যারের কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন এবং ঘটনার সময় যে সমস্ত শিক্ষক উপস্থিত ছিলেন, ডক্টর শাহাদত আলী সহ 2 জন, তাদের নিকট দুঃখ প্রকাশ করলেন এবং ঘটনার খেসারত হিসাবে তাদের কাছ থেকে যে 500 টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটা বঙ্গবন্ধু তাদের হাতে তুলে দিলেন এবং বললেন, টাকাটা আমার নয়, জহুর চৌধুরীর কাছ থেকে আমি আদায় করেছি। টাকাটা তিনি ফেরত দিলেন এবং দুঃখ প্রকাশ করলেন। মুঘল বাদশাহ আলমগীর শিক্ষকদের মর্যাদা না দেওয়ায় নিজ পুত্রকে ভৎসনা করেছিলেন। বঙ্গবন্ধুকে আমরা কি বলবো? বঙ্গবন্ধু শিক্ষকদের মর্যাদা রক্ষায় যা করলেন সত্যি একটি বিরল ঘটনা। এই দুটি ঘটনা যদি আমরা দেখি, এই আর আগের যে কার্যক্রমগুলো বঙ্গবন্ধু করলেন আমরা যদি মিলাই, তাহলে আমরা দেখি যে বঙ্গবন্ধুর কাছে অনেক কিছু শেখার আছে। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে শিক্ষার প্রতি তার অনুরাগ, আমরা যদি সংবিধানের দিকে আলোকপাত করি, সেখানে সংবিধানের 17 এবং 28 অনুচ্ছেদে শিক্ষার বিষয়টি, গুরুত্বের বিষয়টি সেখানে উল্লেখ আছে। 17 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, একই পদ্ধতির গণমুখী সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে এবং সমাজের সাথে সংগতিপূর্ণ এবং সমাজের সাথে যারা সমাজের সর্বস্তরের মানুষ তারা যেন সমান অধিকার পায়, এখানে যেন কোনোভাবেই অক্ষমতা, বাধ্যবাধকতা বা বাধার কোনো সত্ত্বে যেন তাদেরকে আবদ্ধ করা না হয়। বঙ্গবন্ধুর মানে শিক্ষার প্রতি তার অনুরাগের চিত্রটা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং আমরা দেখি যে
বঙ্গবন্ধু যে উপস্থাপনার শুরুতেই স্বাগত বক্তব্যে মহিবুর রহমান বলছেন যে শিক্ষা তিনি কি করছে, শিক্ষাকে জাতীয়করণ করছেন, 1,65,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় আমরা জানি, এই জায়গায় আমরা যাব না। শিক্ষকদের চাকরি সরকারিকরণের উদ্দেশ্য কি ছিল? তিনি জানতেন যে শিক্ষার ভিত্তি রচিত হয় প্রাথমিক শিক্ষায়। সেই প্রাথমিক শিক্ষায় শিক্ষকরা যেন মর্যাদায় পায়, তারা যেন সরকারি বেতন ভাতা পায় এবং তারা যেন তাদের খেয়ে পরে বাঁচার জন্য সমস্যা না হয়। এই বিবেচনায় কিন্তু দেশ পুনর্গঠনের যে আর্থিক সংকট, তার মধ্য দিয়েও উনি 1,65,000 শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন। এটা হচ্ছে বঙ্গবন্ধু। এবং তিনি আরো যে কাজটি করেছিলেন, মুক্তিযুদ্ধের চলাকালীন 9 মাস শিক্ষকদের যে বেতন বকেয়া ছিল, বঙ্গবন্ধু শিক্ষকদের 9 মাসের সমুদায় বেতন পরিশোধ করেছিলেন। এইটা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু 73 সালের স্বায়ত্তশাসন দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আছেন, 4টি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন দিয়েছিলেন। সেই স্বায়ত্তশাসনের মূল কথা ছিল, স্বায়ত্তশাসন দিয়েছিল অন্য কারণে, শিক্ষকদের উপর কেউ যেন কর্তৃত্ব না করে। শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা করবে, তারা স্বাধীন থাকবে, তাদের মতো করে তারা নীতি নির্ধারণ করবে এবং তাদের মর্যাদা তারা নিজেরা রক্ষা করবে। বাইরের কেউ যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর কর্তৃত্ব না করতে পারে, মূল থিমটা ছিল সেখানে, এবং সেটা তিনি করেছিলেন। শুধু তাই নাই, শিক্ষকদের নেতৃত্বের বিকাশের প্রশ্নটি এখানে জড়িত ছিল। কারণ বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন দেওয়ার ফলে একটা আমূল পরিবর্তন আসছিল। আগে একটা ডিপার্টমেন্টের যিনি বয়োজ্যেষ্ঠ শিক্ষক, তিনি যতদিন সার্ভিসে থাকতেন বা জীবিত থাকতেন ততদিন বিভাগের প্রধান থাকতেন। 73 সালে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির ফলে কি হলো, পর্যায়ক্রমে একজনের মেয়াদ 3 বছর শেষ হবে, দেন পর্যায়ক্রমে নেক্সট ম্যান চেয়ারম্যান হবে, অর্থাৎ বাই রোটেশন। সবাই যেন নেতৃত্ব প্রতিষ্ঠায় নেতৃত্বে যেতে পারেন, সংগঠন করতে পারেন এবং সাংগঠনিকভাবে দক্ষ হন এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞ হন। এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। কারণ এখান থেকে যদি তারা প্রশাসনিকভাবে অভিজ্ঞ হন, তাহলে বঙ্গবন্ধু তাদেরকে পরবর্তীতে রাষ্ট্রের অন্য উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। সুতরাং 73 সালের অধ্যাদেশ শুধু বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন দেওয়ার ক্ষেত্রে এটাও ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দিক। যে বিষয়গুলো আমি এখানে উল্লেখ করলাম, যে তিনি শিক্ষকদের যেমন কূটনৈতিক পদে দিয়েছেন, তিনি বহির্বিশ্বে মুজিবনগর সরকারের যে বিশেষ দূত, তাকে আমরা বলেছি শুরুতেই, তিনি শিক্ষকদের বকেয়া বেতন দিয়েছেন, যেটা আমি শুরুতে বললাম। তিনি শিক্ষা কমিশন করেছেন শিক্ষাবিদদের দিয়ে, শিক্ষা সচিব করেছেন শিক্ষাবিদদের দিয়ে, এবং আরো অনেক শিক্ষক আছে। যেমন আমরা যদি এয়ার মল্লিকের কথা বলি, অধ্যাপক মুজাহর আহমেদ বলেছি, তো এরকম আরো অনেক শিক্ষক আছে যাদেরকে উনি বিভিন্নভাবে পলিসি নির্ধারণে রাষ্ট্রের বিভিন্ন কাজে লাগিয়েছিলেন। এটা বঙ্গবন্ধু। উনি জানতেন যারা জাতি গঠন করে, যে শিক্ষক, তারা দেশ গঠন করতে পারবে। এটা বঙ্গবন্ধুর অন্যতম একটি দর্শন ছিল। সুতরাং দেশ গঠনে, খালি জাতি গঠনে না, দেশ গঠনের কাজেও কিন্তু শিক্ষকদেরকে এই জন্য তিনি নিয়োগ করেছিলেন। তো আমি সবশেষে এভাবে বলতে চাই যে দেশ এবং জাতির যুগ সন্ধিকোণে এবং কালের আবর্তে, এই কথাগুলো আমি সবসময় বলি, আমার একটা লেখায় বলেছি, কিছু কিছু ক্ষণজন্মা মানুষের আবির্ভাব ঘটে। দেশ, জাতি ও এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি এবং আত্মসামাজিক জীবন আবর্তিত হয়, বিকশিত হয় ওই সব ক্ষণজন্মা মানুষগুলোর জীবন, কর্ম এবং তাদের জীবন আদর্শকে কেন্দ্র করে। এরা হলেন ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক। বাংলাদেশ ও বাঙালির হৃদয়ে তিনি চিরজাগরুক থাকবেন। কিন্তু বঙ্গবন্ধু জীবন ও জীবন আদর্শ, সর্বোপরি শিক্ষকদের মর্যাদা ও সম্মানের প্রতি বঙ্গবন্ধু যে অকৃত্রিম শ্রদ্ধাবোধ, তাই এতটুকু অনুসরণ করেছেন, তাকে এতটুকু অনুসরণ করেছেন আজকে যারা রাজনীতিবিদ অথবা ছাত্র নেতৃত্ব। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তার শিক্ষকের গায়ে চাদরটি শ্রদ্ধায় শিক্ষকের গায়ে জড়িয়ে দেন। বয়োবৃদ্ধ শিক্ষকের হাতটি ধরে এগিয়ে চলেন মঞ্চের দিকে। প্রধানমন্ত্রীর জন্য বিছানো লাল গালিচায় নিজ শিক্ষককে হেঁটে যেতে দিয়ে নিজে হেঁটে যান পাশ দিয়ে। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। তারপরও আজ শিক্ষকদের মর্যাদা সমাজে এবং রাষ্ট্রে কতটুকু ভাবতে হবে। এখনো ছাত্ররা তাদের অন্যায় দাবি না মানায় অধ্যক্ষের গায়ে বিষ্ঠা নিক্ষেপ করে, অধ্যক্ষকে ঘেরাও করে, শিক্ষককে আক্রমণ করে, আঘাত করে, গায়ে হাত তুলে।
আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, তার জীবন ও জীবন আদর্শকে অনুসরণ করি, তাহলে শিক্ষকদের মর্যাদার প্রশ্নটি অবশ্যই বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার নিকট থেকে শিক্ষকদের মর্যাদা কিভাবে দিতে হয় সে বিষয়ে বর্তমানকালে ছাত্র নেতা ও রাজনীতিবিদদের শেখার অনেক কিছু আছে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, চমৎকার তথ্যবহুল বিশ্লেষণধর্মী উপস্থাপনের জন্য মূল প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। একটি জাতি যদি প্রকৃত মুক্তির নিঃশ্বাস নিতে চায়, গর্বিত হতে চায়, তবে শিক্ষককে মর্যাদাহীন রেখে তা পুরোপুরি অসম্ভব। এই সত্যই উচ্চারিত হয়েছে এই প্রবন্ধের ছত্রে ছত্রে, এবং এই প্রবন্ধের আলোকে আমরা বলতে পারি যে আমাদের অশেষ কৃতজ্ঞতা, সীমাহীন কৃতজ্ঞতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি এ পর্যায়ে প্রবন্ধের উপরে আলোচনা করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রধান আলোচক অধ্যাপক ডক্টর অসীম সরকার, সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্যারকে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের সমৃদ্ধ করতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপস্থাপক। আমাদের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের উদ্যোগে এবং রসায়ন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ভার্চুয়াল সেমিনারের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাননীয় অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার এখানে চমৎকার প্রবন্ধ উপস্থাপন করলেন। অসাধারণ তার উপস্থাপনা। আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, সম্পাদক শিক্ষক পরিষদ, ঢাকা কলেজ, এখানে স্বাগত বক্তব্য রেখেছেন বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক BM মহিবুর রহমান আলোচক হিসেবে উপস্থিত আছেন। এখানে আলোচনা করবেন অধ্যাপক ATM মনিরুল হোসেন, উপাধ্যক্ষ, ঢাকা কলেজ। আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধীবৃন্দ যারা আজকের আলোচনা সভা শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে সবাইকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মহান শিক্ষক। আমাদের বক্তা বললেন বঙ্গবন্ধুকে শিক্ষক বললেন, আমি বললাম যথার্থই বলেছেন। তিনি শুধু শিক্ষক নয়, তিনি একজন মহান শিক্ষক। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, মানুষত্ব শিখিয়েছেন, মানবতা শিখিয়েছেন, মানবিক মূল্যবোধ শিখিয়েছেন, দেশপ্রেমিক হতে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। হয়তোবা তিনি সরাসরি আমরা যে শিক্ষক, সেই শিক্ষক না হলে আমি মনে করি আমাদের চাইতে উনি বড় শিক্ষক ছিলেন, আমাদেরকে অনেক শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র ছিলেন। তিনি চতুর্থ শ্রেণীর একটি আন্দোলনের সমর্থন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হন। তিনি তাকে বলা হয়েছিল যে মুচলেকা দিয়ে যদি দেন তাহলে তিনি ছাত্রত্ব ফিরিয়ে পাবেন। তিনি মনে করেছেন যে তার যে সমর্থন সেটা যৌক্তিক ছিল, আমিও সেটা মনে করি যৌক্তিক ছিল, বিধে তিনি মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নেননি। এই কারণে তিনি আজকে জাতির পিতা হয়েছেন, বাংলাদেশের জন্ম দিতে পেরেছেন। তিনি শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধা এবং সম্মানের কথা আমাদের আলোচক প্রবন্ধকা যথার্থভাবে তুলে ধরেছেন। আমারও অনেক বলার অনেক কিছুই ছিল, রাত অনেক হয়ে গিয়েছে। আমি একটু শিক্ষা নিয়ে বলতে চাই, তারপর বঙ্গবন্ধুর বিষয়টা আসবো। শিক্ষা শব্দ থেকে কিন্তু শিক্ষক শব্দটি উৎপত্তি।
আমার বক্তা বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি তার উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে মানে মানে জীবনের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শিক্ষা ব্যতিরিত একজন মানুষ কিন্তু আলোকিত হতে পারে না। শিক্ষার মাধ্যমে অর্জিত হয় জ্ঞান। সেই জ্ঞান সম্পর্কে আমি যদি সংস্কৃত বিভাগের শিক্ষক, শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি অসাধারণ একটি কথা বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। জ্ঞান হচ্ছে এমন একটি পবিত্র জিনিস, যার মতো পবিত্র আর কিছুই নেই। আর স্বামী বিবেকানন্দ তার শিক্ষা সম্পর্কে একটি বক্তব্য আছে, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তার পরিপূর্ণ বিকাশ হচ্ছে শিক্ষা। চাণক্য পণ্ডিত, আপনারা হয়তো বা শুনে থাকবেন, চাণক্য পণ্ডিত জ্ঞান বা বিদ্যাকে অসাধারণভাবে তুলে ধরেছেন। বলেছেন, জ্ঞাতিভীর বন্টতে নৈব চৌরেনাপি ন নিয়তে দানেন ন ক্ষয়ং জাতি বিদ্যারত্নং মহাধন। অর্থাৎ জ্ঞাতিগণ বিদ্যাকে বন্টন করে নিতে পারে না, চোরও কিন্তু বিদ্যাকে হরণ করতে পারে না, দানে বিদ্যা ক্ষয় হয় না, বিদ্যা হচ্ছে মহারত্ন। এই যে বিদ্যা, এই বিদ্যা বা জ্ঞান যারা আয়ত্ত করেন বা শিক্ষা যারা আয়ত্ত করেন, অধ্যয়ন করে তিনি হচ্ছেন শিক্ষক। শিক্ষক, এই যে পেশা, আমাদের শিক্ষক পেশা বলি, এটা অত্যন্ত মর্যাদার একটি পেশা, কিন্তু একটি মর্যাদাকর পেশার একটি মহান ব্রত। সবার পক্ষে কিন্তু যথার্থ শিক্ষক হওয়া সম্ভব না, সবাই কিন্তু যথার্থ শিক্ষক হতে পারেন না। শিক্ষকতা করলেই যে যথার্থ শিক্ষক। আজকে আমরা শিক্ষকতার মর্যাদা নিয়ে অনেক প্রশ্নকে প্রথম স্বাগত বক্তা তুললেন এবং ছাত্রদের বিষয়টাও কিন্তু তুলে আনলেন যে শিক্ষকের মর্যাদা, এবং আজকে ছাত্ররা শিক্ষকদের সম্মান করে না। সেই ক্ষেত্রে আমি শুধু ছাত্রদেরই বলবো না, আমাদের যারা শিক্ষক, আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। সবার পক্ষে কিন্তু শিক্ষক হতে পারে না। যেমন ছাত্র জীবনের সাধনার জীবন, আর শিক্ষক তার মহান ব্যক্তিত্ব দ্বারা ছাত্রদের জীবন পথে সঠিক নির্দেশনা দান করবে। আমি যে শিক্ষক, আমি মনে করি আমার ছাত্ররা আমাকে একটু পথ প্রদর্শক মনে করবে, আমাকে একটি আদর্শ মনে করে। আমি সবসময় যেটা ধারণ করি, আমি যে শিক্ষক, সেটা কিন্তু আমার কারণে আমি কিন্তু শিক্ষক নই, আমি আমার ছাত্রছাত্রীদের কারণে শিক্ষক। আপনারা হয়তো জানেন, আমি জগন্নাথ হলে প্রভোস্টও ছিলাম। আমি সেখানেও বলেছি, আমি প্রভোস্ট বা হাউস টিউটর ছিলাম বা যে পদে আছি, আমি কিন্তু আমার জন্য নয়, আমি আমার ছাত্রদের জন্য। সবাই যেমন শিক্ষক হতে পারে না, সবাই যেমন জাতির পিতা যে আদর্শ মানুষ বা যে বলে একটি বলে যুগে যুগে ক্ষণজমা ব্যক্তিরা আবির্ভূত হন যে কিছু শিখিয়ে দেওয়ার জন্য, কিছু আমাদের এই যে বঙ্গবন্ধু যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ঢাকা কলেজের শিক্ষক বা ছাত্র যাই বলি না কেন, কিছুই কিন্তু হতে পারতাম না। তিনি আমাদের মহান শিক্ষক, তিনি আমাদের মহান নেতা, ইতিহাসের মহানায়ক। এই যে ক্ষণে ক্ষণে জন্মে, কিন্তু তদ্রুপি বলছি, শিক্ষকও কিন্তু সবাই কিন্তু আদর্শ শিক্ষক হতে পারেন না। এটি কবিগুরুর ভাষায় যদি বলি, গায়ের জোরে সবকিছুই হওয়া যায়, কিন্তু গুরু হওয়া যায় না। গুরু হতে হলে তার সেই ধরনের গুণ বা সেই মর্যাদা সেটা অর্জন করতে হয়। পঞ্চতন্ত্রের আপনারা একটা বিখ্যাত গ্রন্থ, আপনি সেটা হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকবেন, পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। এবার দক্ষিণাতের রাজা ছিলেন, তার 3 পুত্র ছিলেন, মহিলার মনে করে মূর্খ ছিলেন। রাজা অত্যন্ত চিন্তিত ছিলেন তাদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে। তখন মন্ত্রীদের সাথে তিনি আলোচনা করলেন কি করা যায়। তখন মন্ত্রীরা বললেন, বিষ্ণু শর্মা নামে একজন পণ্ডিত আছে, তাকে যদি আহ্বান করা যায়, তিনি যদি পুত্রের ভার নেন, তাহলেই পুত্রদের যথার্থ জ্ঞান অর্জন সম্ভব। তখন রাজা তাকে প্রস্তাব দিলেন যে 100 গ্রাম দান করবেন যদি তিনি তার পুত্রদের তিনি শিক্ষিত করে তুলতে পারেন। তখন তিনি বললেন, তখন বিষ্ণু শর্মা বললেন, না হং ন অহং আমি, বিদ্যা বিক্রয়ং শাসন সতেনাপি করণ। আমি 100 গ্রামের বিনিময়ে বিদ্যা বিক্রয় করি না। তিনি বলছেন, আমি বিদ্যা বিক্রয় করি না। এই যে শিক্ষক, এই যে শিক্ষকের, এইটা হলো আদর্শ শিক্ষক। এই আদর্শ শিক্ষকের কিন্তু খুব অভাব এখন আমাদের। যাই হোক, আমরা সেটা বলবো না। আদর্শ
সেই আদর্শের জায়গা থেকে যেন আমরা যারা শিক্ষক, আমাদের মনে করতে হবে আমরা কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু আমাদের অনুকরণ করে, অনুসরণ করে। আপনারা দেখবেন আপনাদের বাচ্চারা আবার আমাদের সন্তানরা হয়তো আমার কথা বিশ্বাস করছে না, আস্থা করছে না, তার শিক্ষক কি বলেছেন, তার শিক্ষিকা কি বলেছেন, সেইটা কি বলে যে আমার স্যার এটা বলেছেন, আমার ম্যাডাম এটা বলেছেন, সেই কথাটা কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে ধারণ করতে হবে। জাতির পিতা আজকে শিক্ষকদের শ্রদ্ধা করতেন। আপনি যে সমস্ত শিক্ষকদের নাম আমার বক্তা তুলে ধরলেন, সেই ধরনের শিক্ষকদের কারা? আমি সেদিন সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে কথা হচ্ছিল ৭৩-এর আদেশ নিয়ে, যে আমরা ৭৩-এর আদেশ বলে আমরা মানে সবাই চেয়ারম্যান হচ্ছি বা বিভিন্ন পদে দায়িত্ব পালন করে ৩ বছর পর পর চেয়ারম্যান হওয়ার সুযোগ পাচ্ছি। আগে একজন আজীবন মানে বিভাগীয় প্রধান থাকতেন, অথবা দীর্ঘদিন হলের প্রাধ্যক্ষ থাকতেন, বা দীর্ঘদিন বিভিন্ন পদে থাকতেন। কিন্তু এখন আমরা সবাই কিন্তু সেই সুযোগটা পাচ্ছি। জাতির পিতার সেই স্বায়ত্তশাসন ৭৩ আদেশ বলে আমরা সবাই কিন্তু বিভাগীয় প্রধান, আমি বিভাগীয় প্রধান ছিলাম। এই যে মানে জাতির পিতা চেয়েছেন যে সকলের যাতে সকল শিক্ষকের মর্যাদা, এবং আমাদের বক্তা যে শিক্ষকের কথা বললেন, যে সমস্ত শিক্ষকের নাম তিনি তুলে ধরলেন, এবং মাননীয় প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কথাও তুলে ধরলেন, যার কথা বললেন অর্থাৎ শ্রদ্ধা আনিসুজ্জামান স্যারের প্রসঙ্গ উনি নামটা বলেননি, কিন্তু ঘটনাটা কিন্তু আনিসুজ্জামান স্যারকে কেন্দ্র করে আমি বিভিন্ন সময় দেখেছি, গণভবনেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধার প্রকৃতি নিদর্শন। এবং বাংলা একাডেমির ঘটনাটি তিনি বললেন যে লাল গালিচা দিয়ে আনিসুজ্জামান স্যারকে হেঁটে যেতে সহজে উনি হাঁটিয়েছেন, নিজে পাশ দিয়ে গেছেন এবং গায়ের চাদরটা তিনি তুলে ধরে দিয়েছেন। এবং এটা কিন্তু যেমন জাতির পিতা শিক্ষকদেরকে শ্রদ্ধা করতেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেরকম শ্রদ্ধা করতেন। আমাদের জাতির পিতার প্রতিটা কর্ম, চিন্তা, চেতনায় সমস্ত ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের ভূমিকা মানে সেই মানে তার চিন্তা চেতনা গভীরভাবে কিন্তু নাড়া দিয়েছেন। মানে আমাদের শুধু স্বাধীনতা উত্তরকালে যে মাননীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা বা মানে শিক্ষক নিয়ে শিক্ষকদের মর্যাদা নিয়ে ভেবেছেন, তা কিন্তু নয়। আমি একটু কথা বলি। 1948 সালে 1 ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে এক জায়গায় বলেছেন তিনি বলছে, শিক্ষা দীক্ষাই হলো মানব সভ্যতার মাপকাঠি। অথচ আমাদের দেশের 1948 সালের কথা কিন্তু বলছি, আমাদের দেশের অগণিত জনসাধারণকে অশিক্ষার অন্ধকারে ডুবাইয়া রাখিয়া কোন মুখে আমরা বিশ্বের দরবারে নিজ দিগকে সভ্য জাতি বলিয়া গৌরব করিব। আজ দেখিতে পাইতেছেন আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হইতে বসিয়াছে। শিক্ষকদের বেতন না বাড়াইলে শিক্ষার সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণের মানসম্মত শিক্ষার দাবিতে তিনি সোচ্চার থেকেছেন পুরো রাজনৈতিক জীবনে। তিনি একদম শৈশব থেকে কিন্তু তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধার নিদর্শন কিন্তু দেয়। আমি একটি শৈশবকালের একটি যদি ঘটনা বলি, তিনি তার শৈশবকালে শিক্ষক ছিলেন সাখাওয়াত পাটোয়ারি। উনি যখন ছেড়ে চলে যাচ্ছেন, তার নিজের বোঝাটা কিন্তু জাতির পিতা নিজে বয়ে দিয়ে আসতেছেন। এই যে শিক্ষকদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, আর তিনি দিলে মানে আমি কয়েকটা উদাহরণ দিলে অনেক উদাহরণ দিতে পারবো শিক্ষকদের মর্যাদার প্রশ্নে তিনি কি করেছেন। শিক্ষকদের যে বঙ্গবন্ধুর ভালোবাসার একটি দৃষ্টান্ত উপস্থাপন করছি। মানে আমি বলছি স্বাধীনতার পর 1974 সালে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নোয়াখালীর জেলায় এক জনসভায় গিয়েছিলেন। সেখানে সার্কিট হাউসে অবস্থানরত অবস্থায় একজন বৃদ্ধ শিক্ষক পরিচয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করার অনুমতি চান। বিষয়টা বঙ্গবন্ধুর কানে পৌঁছানো মাত্র বঙ্গবন্ধুর শিক্ষক তার কাছে নিয়ে আসেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। শিক্ষকের সেবায় তিনি মূল কথা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শিক্ষকদের কিন্তু মানে সেই স্বাধীনতার উত্তরকালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু পায়ে হাত দিয়ে কিন্তু সালাম করতেন। তার একটি আমরা যদি দেখি, সেটা এরকম সব জায়গায় এরকম উদাহরণ দিই। আমি আরো কিছু কয়েকটা বিষয় আমি বলতে চাই। 1953 সালে 30শে জানুয়ারি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন, আমাদের সন্তানদের সুশিক্ষার কোনো বন্দোবস্ত করা হচ্ছে না, শিক্ষকরা বেতন পাচ্ছেন না। যখনই জনগণ ন্যায্য অধিকারের দাবিতে প্রতিবাদ করে তখনই মুসলিম লীগ সরকারি পুলিশ তাদের উপর গুলি চালায়। এটা হলো 1953 সালে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন। শিক্ষা নিয়ে এমন গভীরভাবে ভাবতেন বলেই আমরা দেখতে পাই 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে নারী পুরুষের জন্য বাধ্যতামূলক শিক্ষা, বৃত্তি, মাতৃভাষার বাদে শিক্ষা সহ শিক্ষানীতির বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল। 1954 সালের নির্বাচনের আগে যুক্তপুর নির্বাচনী ইশতেহারে 21 দফার দুটোতে শিক্ষার উল্লেখ ছিল। সেখানে শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন ভাতা সহ ব্যবস্থার আমূল সংস্কারের প্রস্তাবনা ছিল। 1955 সালের গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধু বারে বারে সংসদ অধিবেশনে শিক্ষা প্রশ্নকে সামনে এনেছেন। নিম্নস্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার দাবি তিনি একাধিকবার তার ভাষণে বলেছেন। 28শে অক্টোবর 1970-এ জাতীয় নির্বাচনী প্রাক্কালে তিনি শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে উচ্চারণ করেছেন। আমরা যে বিনিয়োগ করি, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করি, কৃষির জন্য লাভের জন্য বিনিয়োগ করি, যে বিনিয়োগ করলে পরবর্তীতে আমরা সেখান থেকে হয়তো বা লাভ পাবো অনেক বিকল্প। যে শিক্ষাকে তিনি শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর হতে পারে না। জাতীয় উৎপাদনের শতকরা কমপক্ষে 4% সম্পদ শিক্ষা খাতে ব্যয় করা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। দারিদ্র যাতে উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রদের অভিশাপ না হয়ে দাঁড়ায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এটা জাতির পিতার বক্তব্য। তিনি এরকম অনেক বক্তব্য আমি দিতে পারবো। আমাদের বক্তা শিক্ষানীতি নিয়ে বলেছেন, শিক্ষানীতিতে মানে কিভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তিনি শিক্ষানীতির কথা বলেছেন এবং শিক্ষকদের বিভিন্ন পদে তিনি আসীন করেছেন, বিভিন্নভাবে মর্যাদা দিয়েছেন। সত্যি কথা বলতে কি, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু শিক্ষক নয়, প্রতিটা বাঙালির প্রতি, প্রতিটা মানুষের প্রতি তার ছিল ভালোবাসা ছিল। তিনি প্রতিটা বাঙালিকে ভালোবাসতেন, মানুষদের ভালোবাসতেন। শিক্ষাটাকে তিনি জানতেন, যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, স্বপ্নের সোনার বাংলা করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা যদি সেই শিক্ষা, বঙ্গবন্ধু যে শিক্ষা চেয়েছিলেন, বঙ্গবন্ধু যে চেতনার শিক্ষার কথা বলেছেন, যে শিক্ষকদের মর্যাদার কথা বলেছেন। আমি বলেছিলাম যে একটু আগে যে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে যখন কথা হচ্ছিল তখন বলছিল আপনারা 12 বছরে অধ্যাপক হয়ে যাচ্ছেন, এই 73-এর আদেশ বলে আপনারা কি সেটা ধারণ করতে পারছেন? যে বঙ্গবন্ধু যে চেতনাকে নিয়ে শিক্ষকদের মর্যাদাকে দিয়েছেন, আপনারা ধারণ করতে পারছেন? আমি বলছি অবশ্যই আমরা সেটা ধারণ করার চেষ্টা করছি, তবে তার ব্যত্যয় যে হচ্ছে না তা নয়। আমরা স্যার, হ্যালো, ম্যাডাম মনে হয় স্যারের লাইনটা কেটে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার। সম্ভবত লাইন কেটে গেছে, ওই বজ্রপাত হয়েছে তো ঢাকা ইউনিভার্সিটি এলাকায়, শব্দ শোনা গেল। নকুল বা মহিবুর স্যারকে একটু কাইন্ডলি ফোন দিবেন স্যারকে। না, নাম্বার আছে নকুলের কাছে। নকুল সাহেব একটু ফোন করবেন। স্যার নকুলকে ফোন দেন, নাই মনে হয় এর সামনে। সম্মানিত সুধী, আমরা আলোচনা শুনছিলাম ঢাকা কলেজ রসায়ন বিভাগের আয়োজনে এবং ঢাকা কলেজের সার্বিক ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভার্চুয়াল সেমিনার। আজকের আমরা জানি 5টি সেমিনার চলেছে বিভিন্ন বিভাগের এবং সর্বশেষ রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় চলছে চমৎকার এই আয়োজনটি। বিষয় ছিল শিক্ষকের মর্যাদা ও বঙ্গবন্ধু। আমরা প্রধান
প্রবন্ধ উপস্থাপকের উপস্থাপনা শুনেছি। আমরা প্রধান আলোচকের আলোচনা শুনছিলাম। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই আমরা সংযুক্ত হতে পারবো। আজকের প্রধান আলোচক অত্যন্ত সাবলীল কথামালায় শিক্ষকের মর্যাদা এবং সেখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অনবদ্য অবদান সে সম্পর্কে আলোকপাত করছিলেন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, ধৈর্য ধরে শুনছেন, আমাদের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় ছাত্ররা, এবং যারা লাইভে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, ধৈর্য ধরে আমি আবারও সবাইকে রসায়ন বিভাগ ঢাকা কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চেয়ারম্যান স্যারকে অনুরোধ করছি যে আমরা কি অনুষ্ঠানের সামনের অংশে যাব, যদি আমাদের সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে, যেহেতু লাইভ যাচ্ছে প্রোগ্রামটি। তানভীর, ম্যাডাম স্যারকে একটু আনমিউট করে কথা বলতে বলেন, স্যার মনে হয় মিউট আছে। মহিবুর স্যার, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ মাহবুবা, জি, ওই স্যারের লাইন কেটে গেছে আর কি, ওই যে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি বজ্রপাতে জি, লাইন কেটে গেছে। তাহলে আমরা কি সভাপতি মহোদয়ের আমার মনে হয় পরবর্তী কাজ শুরু করতে। যাব? জি যান। আমি আজকের অনুষ্ঠানে অবশ্যই আশা করছি, অবশ্যই আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়। এরপর আমি স্যারকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রধান আলোচক যদি ফেরত আসতে পারেন, আমরা অবশ্যই তার কাছ থেকে আবার তার আলোচনার শেষ অংশটুকু শুনে নিব। আমি এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করছি ঢাকা কলেজের সম্মানীয় উপাধ্যক্ষ অধ্যাপক ATM মইনুল হোসেন স্যারকে আমাদের আজকের এই মহতী সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অধ্যাপক ATM মইনুল হোসেন স্যার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কলেজের রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষকের মর্যাদা ও বঙ্গবন্ধু শীর্ষক ভার্চুয়াল সেমিনারের সম্মানিত সভাপতি প্রফেসর IK সেলিমুল্লাহ খন্দকার, আজকে এই অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার, অনুষ্ঠানের প্রধান আলোচক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত অধ্যাপক সীম সরকার, আমাদেরকে স্বাগত জানিয়েছেন BM মহিবুর রহমান বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্ররা এবং শুনছি। আসসালামু আলাইকুম। আমরা শিক্ষকের মর্যাদা ও বঙ্গবন্ধু বিষয়ে শুনছি। সময়ের অভাবে প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার তার প্রবন্ধটি লিখে পাঠ্যক থেকে নিয়ে এসেছেন। তারপরে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে
বঙ্গবন্ধু শিক্ষা, শিক্ষকের মর্যাদা সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছে। তাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি প্রবন্ধ উপস্থাপন হয়েছে। প্রধান আলোচক ডক্টর অসীম সরকার খুব সুন্দরভাবে তার আলোচনা শুরু করেছিলেন। তিনি ধর্মগ্রন্থ থেকে এবং পঞ্চতন্ত্র থেকে উদাহরণের মাধ্যমে তিনি দেখিয়েছেন, তিনি শিক্ষাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন এবং শিক্ষার সংজ্ঞা আমাদের শিক্ষার্থীদের মাঝে হাজির করেছে। তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু প্রাকৃতিক কারণে তার কানেকশন কেটে যাওয়া কিংবা তার মূল্যবান আলোচনা থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে তিনি যেভাবে শুনিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমাদের প্রবন্ধ উপস্থাপক এবং প্রধান আলোচক দুজনেই একটা কথা স্বীকার করে নিয়েছেন, বঙ্গবন্ধু তিনি বাঙালি জাতির শিক্ষক। আমিও তার সাথে একাত্মতা পোষণ করছি, কারণ শুধুমাত্র শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষাদান করলেই শিক্ষক হওয়া যায় না, বা প্রাতিষ্ঠানিক শিক্ষাদান করলেও শিক্ষকের মর্যাদা একজন ব্যক্তির নয়। শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক নয়, শিক্ষা জীবনব্যাপী, শিক্ষা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। বঙ্গবন্ধু বাঙালিকে শিখিয়েছে কিভাবে স্বাধিকারের জন্য আন্দোলন করতে হয়, কিভাবে শোষকের রক্তচক্ষুর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে নিজের অধিকার আদায় করে। সত্যি আমি বঙ্গবন্ধুর শিক্ষকের মর্যাদা এবং শিক্ষক সম্পর্কে সবচেয়ে ক্রিয়াশীল যে ব্যক্তি আমি মনে করি তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। ছোটবেলা থেকে শিক্ষা এবং শিক্ষার গুরুত্ব, শিক্ষকের গুরুত্ব সম্পর্কে বঙ্গবন্ধুর পিতা এবং তার পরিবার থেকে স্বচ্ছ ধারণা দিয়ে রাখা হয়েছিল। আমরা দেখি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু খুব ছোটবেলায় 3 জন গৃহশিক্ষক ছিলেন। ধর্ম, কবিতা, গল্প এবং অন্যান্য বিষয়গুলি শিক্ষার জন্য তার এই শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল, এবং সেই ছোট কাল থেকেই বঙ্গবন্ধু তার শিক্ষকদের প্রতি অগাধ শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। এবং আমাদের প্রধান আলোচনা যথার্থই বলেছিলেন যে তিনি তার শিক্ষকের বিভিন্ন মালামাল তিনি মাথায় করে ঘিমাডাঙ্গা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। বঙ্গবন্ধু যখন হাই স্কুলে পড়েন, সেখানেও তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা লক্ষ্য করা যায়। শুধু তাই না, তিনি যখন কলকাতায় পড়াশোনা করতেন, সেই সময়ে আমরা প্রধান আলোচকের বক্তব্য শুনেছি, তাদের শিক্ষকদেরকে তিনি শ্রদ্ধা করতেন। সেখানকার প্রধান প্রবন্ধ উপস্থাপক বলেছেন প্রিন্সিপাল সাইদুর রহমান স্যার, তিনি সেই সময় ঢাকার হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তাকে বঙ্গবন্ধু প্রচন্ড শ্রদ্ধা করতেন। এমনকি যখন তিনি স্বাধীন বাংলাদেশে প্রধান ব্যক্তি ছিলেন, সেই সময় তিনি সাইদুর রহমান স্যারের পায়ে হাত দিয়ে সালাম
সেটা শিক্ষকের প্রতি বঙ্গবন্ধুর অগাধ শ্রদ্ধার প্রতিফল। আমরা দেখেছি বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে শিক্ষাবিদদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দিয়েছিলেন, কারণ রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের যে প্রধান ভূমিকা, সেই ভূমিকাকে আরো বিকশিত করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন করেন। আমরা মুক্তিযুদ্ধে প্রায় 20 লাখ শহীদ হয়েছে, আমরা তাদেরকে হারিয়েছি, কিন্তু এই মুক্তিযুদ্ধে আমরা দেখি বুদ্ধিজীবীদের যে অংশ আমরা হারিয়েছি, তাদের মধ্যে শিক্ষকদের সংখ্যা ছিল সর্বাধিক। যদি এই শিক্ষকরা বেঁচে থাকতেন, তাহলে বাংলার উন্নয়ন কল্পে বঙ্গবন্ধু তাদের নিয়োজিত করতে পারতেন। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশের দোসররা বাংলার আরো সামনের দিকে অগ্রসর না দেবার জন্য তারা এই বুদ্ধিজীবী হত্যা করেছিল। শুধু তাই না, বিভিন্ন অংশে যারা পাকিস্তানি বাহিনী এবং রাজাকারদের আলবদরদের হত্যার শিকার হয়েছিল, তাদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল বিভিন্ন শিক্ষক। এই যে শিক্ষকগণের অনুপস্থিতি, তাদের দর্শনের অনুপস্থিতি, তা পরবর্তীতে বাংলাদেশে শিক্ষা এবং শিক্ষাকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বঙ্গবন্ধু তার চিন্তাধারা, তার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা পিছনে প্রধান অবলম্বন হিসাবে শিক্ষাকেই মনে করতেন। সেজন্য তিনি শিক্ষা গড়ে তোলার যারা কারিগর, সেই প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। কিন্তু তিনি তার যে চিন্তাধারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেন। স্বাধীনতার 50 বছরে এসে আমরা দেখছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আরাধ্য কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং শিক্ষকের মর্যাদা এবং শিক্ষাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আমাদের প্রবন্ধ উপস্থাপক তিনি শিক্ষকের মর্যাদাকে বর্তমান সময়ে হীন হতে দেখেছে। এটা সত্যি যে 60-এর দশকের 70 দশকে শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদা আজকে আমাদের মধ্যে আছে কিনা সেই প্রশ্ন আমাদের কাছে বারবার করা। কিন্তু আমি আশাবাদী এই যে আমাদের যারা রাজনীতিবিদ আছেন, আমাদের যারা ছাত্র আছেন, আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত আছেন, তারা অবশ্যই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান, তাহলে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদাকে স্বস্থানে প্রতিষ্ঠিত করবে। তাতেই বঙ্গবন্ধু সোনার বাংলা, সোনার মানুষ গড়ার স্বপ্ন বাস্তবায়িত। কারণ সোনার মানুষ গড়ার জন্য শিক্ষকের বিকল্প অন্য কেউ হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
ধন্যবাদ আমাদের ঢাকা কলেজের সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ মহোদয়, আপনার চমৎকার বিশ্লেষণধর্মী কথার জন্য, উচ্চারণের জন্য। আজকের মূল আলোচক এবং প্রবন্ধ উপস্থাপক এবং মূল আলোচক এবং পরবর্তীতে আপনার এ ধরনের সমৃদ্ধ কথাবার্তা আমাদের শিক্ষকদের অনুপ্রাণিত করবে, আমাদের ছাত্রদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি পর্দায় দেখতে পাচ্ছি আমাদের প্রধান আলোচক মহোদয় আবার ফিরে এসেছেন। আমরা আসলে যেহেতু লাইভে ছিলাম বা ওনাকে দাও, মাহবুবা ওনাকে বলতে দাও। কি স্যার, আমি স্যারকে অনুরোধ করছি বলার জন্য। ধন্যবাদ। দুঃখিত, মানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমি একটু এখানে বজ্রপাতের কারণে আমাদের ইন্টারনেট লাইনটা অফ হয়ে গিয়েছিল, আবার আসছে, সেই কারণে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু আগে উপাধ্যক্ষ বললেন যে মানে শিক্ষকের প্রতি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধার অন্যতম নিদর্শন। সৈয়দ আবুল মকসুদ জানিয়েছেন যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময়ও অধ্যাপক সাইদুর রহমানের পায়ে হাত দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তিনি দেখেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখছি। আরেকটি যদি বঙ্গবন্ধু শিক্ষকদের প্রতি শ্রদ্ধার কথা আমি জানাই, একটু উদাহরণ দিই। আমি বঙ্গবন্ধু শিক্ষক ভক্তির একটু উদাহরণ, তিনি টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা জিটি স্কুলের শিক্ষক ব্রজেন্দ্রনাথ সূত্রধরের মানে কাছে তিনি প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। আর এই বিষয়টা তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি ভুলেননি। প্রধানমন্ত্রী হওয়ার পরে তার শিক্ষক এবং তার সহপাঠীকে খবর দিলেন, তারা মানে নির্দিষ্ট তারিখে আসলেন। তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে, নিয়মকরণ পেরিয়ে তিনি গেটে আসলেন এবং তার শিক্ষককে পায়ে ধরে সালাম করলেন, তার এবং বুকে জড়িয়ে ধরলেন এবং তার সহপাঠীকে জড়িয়ে ধরলেন এবং তার অফিসে নিয়ে নিজের চেয়ারে তাকে বসালেন। এই যে শিক্ষকের প্রতি যে শ্রদ্ধাবোধ, এটা জাতির পিতা যে মহান নেতা, আমাদের আবার বলবো মহান শিক্ষক, মহান আদর্শের অধিকারী বিধায়ী, তার শিক্ষকের প্রতি, তার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন যিনি প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে পড়ছেন, সেই শিক্ষকের তো তিনি ভোলেন নেই জীবনে। এই একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি যেটা বলছিলাম আমরা নিজেকে ধন্য মনে করি এই কারণে যে তিনি জাতির পিতা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র ছিলেন। আমরা সেই প্রতিষ্ঠানের আজকে আমরা শিক্ষক বা ছাত্র যেটাই বলি না কেন, এটা আমাদের গৌরবের বিষয়। ওই যেটা বলছিলাম, চতুর্থ শ্রেণীর আন্দোলনের সমর্থন করতে গিয়ে তিনি ছাত্রত্ব হারিয়েছিলেন, তিনি মুচলেখা দেননি, এই কারণে জাতির পিতা হয়েছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাকে তার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছেন। আমি এবারে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে এবারে তাকে তার সেই জাতির পিতার বঙ্গবন্ধুর যে ন্যায্য দাবি ছিল তার প্রতি সম্মান রেখে তাকে ছাত্রত্ব ফিরে দিয়েছেন, এবং সেই কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি মানে আরো কয়েকটা আমি বাণী যদি একটু বলতে চাই। 1974 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম সাহিত্য সম্মেলনে বঙ্গবন্ধু বলেছেন, আমি সর্বত্র একটি কথা বলি, সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। একটু আগে বললাম না, আদর্শ শিক্ষক, আদর্শ ছাত্র, সেই সোনার বাংলা গড়তে চাইলে সোনার মানুষ চাই। সোনার মানুষ আকাশ থেকে পড়বে না, মাটি থেকেও গজাবে না। নিরক্ষরতার অভিশাপ দূর করে প্রতিটি মানুষকে শিক্ষিত করতে না পারলে সোনার মানুষ গড়া যাবে না। আমরা যেন সেই শিক্ষকরা, ছাত্ররা, শিক্ষক যারা, অবশ্যই আমাদের তো সেই আদর্শ বঙ্গবন্ধুকে যদি শ্রদ্ধা করি, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, অবশ্যই বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন শিক্ষকদের, যে মাপের শিক্ষক হবে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, তাদের বা লোভ লালসা থাকবে না। কারণ আমি তো জেনে শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত টাকা বেতন, কত টাকা কি হবে, সব আমি জেনে শুনি শিক্ষকতা পেশায় এসেছি। তাহলে আমার কেন লোভ লালসা থাকবে? আমি একটি পদে কেন লোভ লালসা থাকবে? আমি তো মনে করবো এটা মহান পেশা, মহান দায়িত্ব। আমরা যারা শিক্ষক, এটা মনে করি সবচেয়ে আমরা ভাগ্যবান বিধে আজকে শিক্ষক হতে পেরেছি। আপনারা যারা ধরেন ঢাকা কলেজের শিক্ষক, ঢাকা কলেজ, আমি এই সুযোগে বলবো ঢাকা কলেজের প্রতি আমি একটি কৃতজ্ঞতা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান
সর্বাত্মক সহযোগিতা করেছেন। মানে তার হচ্ছে একটি হলো ঢাকা কলেজ, আর একটা হলো জগন্নাথ কলেজ, এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই যে আমরা ঢাকা কলেজ বাংলাদেশের মধ্যে বলবো একটি মানে বলবো একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের আপনার শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের, তার শিক্ষক। জাতির পিতা আমাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিলেন, জাতির পিতার আদর্শ যদি আমরা ধারণ করি, আমরা যেন সেই আদর্শটাকে ধারণ করি। তিনি শিক্ষানীতির ক্ষেত্রে মানে আমাদের যেটা বলে মানে আমাদের সংবিধানে তো কয়েকটা মূলনীতির কথা আমাদের আলোচক বলেছেন, আমি কয়েকটি কথা বলি। একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদান। এই দেখেন আমরা আজকে মানে শিক্ষার প্রতি কত মানে অবদান। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা বই পেতাম কখন, এই 3-4 মাস হয়ে যাওয়ার পরে আমরা বই পেতাম। যে বড় ভাইদের কাছে পুরাতন বই নিয়ে আমরা পড়ালেখা শুরু করতাম। আজকে আমরা জানুয়ারির মানে বছরের শুরুতেই কিন্তু সকল ছাত্রছাত্রী, অর্থাৎ প্রাইমারি এবং মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী বিনামূল্যে বই পাচ্ছে। এই যে প্রথম যে বইয়ের উৎসব করছে, যে আনন্দটা মানে আনন্দটা ছাত্রছাত্রী প্রথম দিনই পাচ্ছে। করোনা মহামারীর কারণে আমরা হয়তোবা বর্তমানে আমরা একটু পিছিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন যে জাতির পিতার আদর্শকে ধারণ করে এবং শিক্ষকদের প্রতি সম্মান শ্রদ্ধা দেখিয়ে, এই যে বললাম না একটু আগে আনিসুজ্জামান স্যারকে আমি দেখেছি গণভবনে, আমি নিজে দেখেছি, বিভিন্ন প্রোগ্রামে আমি গীতা পাঠ করার সুযোগ আমি দেখেছি। আনিসুজ্জামান স্যার এবং রফিকুল ইসলাম স্যার সহ এবং অন্য শিক্ষকদের প্রতি তার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধাবোধ, আমরা বঙ্গবন্ধুর হয়তোবা আমরা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, সেই সুযোগ আমার হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীটাকে আমি কিন্তু স্বচক্ষে দেখেছি। বাংলা একাডেমির বইমেলায় আমরা স্বচক্ষে দেখি, প্রত্যক্ষভাবে দেখেছি। আমরা অনেকেই বলি যে শিক্ষকের সেই মর্যাদা নাই, আমি সেটা বলবো না। আমার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমার। আমি যদি আদর্শ শিক্ষক হই তাহলে আমার মর্যাদা কেউ কেড়ে নিতে পারবে না। আমি একটু উদাহরণ দিই। আমার এটা আমাদের প্রিন্সিপাল মহোদয় জানেন, আমি একটু তুলনামূলক ভাবে কিন্তু হয়তোবা তাদের জুনিয়র, তাদের সিনিয়র বাজন, তারপরও আমি জগন্নাথ হলে প্রভোস্ট হয়েছি, সিনেট মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, অনেক কিছু হয়েছে। একজনে প্রশ্ন করেছিল আমাকে যে স্যার আপনি এত অল্প বয়সে এই যে এত অর্জন, সেটা কোন জাদুর বলে সম্ভব হয়েছে? আমি বললাম সেই জাদুর তো আমি বুঝি না, জাদু আমি বিশ্বাসও করি না। যদি জাদু কিছু হয়ে থাকে, জাদুর কাঠি যদি হয়ে থাকে, সেটা আমার ছাত্রছাত্রীদের ভালোবাসার কারণেই আমার এই অর্জন সম্ভব হয়েছে। আমরা যারা শিক্ষক, আমরা যদি আদর্শবান শিক্ষক হই, অবশ্যই আমাদের সমাজে মর্যাদা, আমি যেখানে যাব না কেন সেখানে আমি মর্যাদা অবশ্যই পাবো। আমি দেখেছি বিভিন্ন জায়গায়, আমি সেদিন একটি জায়গায় বঙ্গবন্ধু স্কলার নির্বাচনের ক্ষেত্রে আমি ওখানে একটি সদস্য ছিলাম, মাননীয় পরিষদের সদস্য পদে। সেখানে জগন্নাথ হলে এক সাবেক ছাত্র কিভাবে যেন খবর পেয়েছে যে তার অসীম স্যার এখানে এসছে। আমি কিন্তু জানি না সেখানে যে আমার ছাত্র আছে। খবর পর সাথে সাথে ছুটে এসেছে যে স্যার এখানে আসছে, মানে দুইবার খবর নিয়ে গেছে স্যারের কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে কিনা। এই যে শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ, আমরা এটাও কিন্তু আমরা স্বচক্ষে দেখি। কিন্তু আবার কখনো কখনো ব্যতীত হই, যে কথাটা বলছিলাম, আমরা কখনো কখনো কোনো শিক্ষকও কিন্তু সে আদর্শ থেকে আমরা দূরে চলে যাই। আবার ছাত্রদের কাছ থেকে আমরা কখনো কোনো শিক্ষকের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু পাই না, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, ওই যে একটু আগে বক্তা বললেন যে ছাত্ররা যখন মানে শিক্ষকদের ঘেরাও করেছে তখন নিজে ছুটে চলে এসেছেন তার শিক্ষকদের, তার প্রাণের প্রতিষ্ঠান, প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি ছুটে এসেছেন এবং ঢাকা কলেজের যে দৃষ্টান্তটা তিনি দিলেন, তার এই বঙ্গবন্ধুর কাছ থেকে এই যে শিক্ষাটা যদি আমরা পাই, তাহলে এই শিক্ষাটা প্রতিটা রাজনীতিবিদদের নেওয়া উচিত, গ্রহণ করা উচিত, প্রতিটা মানুষের গ্রহণ করা উচিত। আমরা যার কল্যাণে, যার জন্মের কারণে আজকে আমরা সংক্ষিপ্ত করবো, আমরা যার জন্মের কারণে, যার কারণে আজকে স্বাধীন দেশের নাগরিক মুক্ত মনে বাতাস গ্রহণ করছে, এবং তার প্রতি কৃতজ্ঞতা রেখে আমরা যেন সেই আদর্শ শিক্ষক হতে পারি, আদর্শ মানুষ হতে পারি, তাহলেই কিন্তু বঙ্গবন্ধু সেই
আত্মা শান্তি পাবে। আমি বঙ্গবন্ধু যদি ৭৫-এর সেই খুনিদের হাতে যদি নিহত না হতেন, তাহলে বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়ে যেত। আজকে শিক্ষকদের মর্যাদা, মানে বঙ্গবন্ধু কিন্তু আপনারা জানেন 15 আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু আমাদের জাতির দুর্ভাগ্য আমাদের, তিনি সেদিন তার আগেই তিনি মানে সেই কয়েকটি মানে সেই স্বাধীনতা বিরোধীর হাতে সপরিবারে নিহত হন। যারা সেই ঘাতক চরমের নিন্দা জ্ঞাপন করছে, এর পিছনে যারা আছে তাদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছে, এবং তাদের কয়েকজনের বিচার হয়েছে, এবং আমি বলবো সেই ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া উচিত। সেই খুনি জিয়া সহ যারা আছেন তাদের মরণোত্তর মানে আমি বিচার দাবি করছি। আমি জানি হয়তোবা আইনের একটা ব্যর্থ আছে, মরণোত্তর বিচার হয় না ফাঁসি, কিন্তু আমি সেটা আমার দাবি মরণোত্তর বিচার হওয়া উচিত। আজকে যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন, আজকে আমরা শিক্ষকদের মর্যাদাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক উপরে যেতেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা অনেক দূর এগিয়ে যেতেন। কিন্তু আমাদের সৌভাগ্যের একটি জায়গা অন্তত মানে সেই মহান সৃষ্টিকর্তা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন, এবং উনি 1981 সালে 17 মে এই দেশে এসেছিলেন বিধায় আজকে আমরা শিক্ষকরা কিন্তু এখনো মর্যাদার সাথে মাথা উঁচু করে আমাদের পেশায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা মাথা উঁচু করে শিক্ষকতা পেশায় দান করছি। বঙ্গবন্ধুর আমি যদি বলি অনেক বাণী, শিক্ষা নিয়ে অনেক কথা বলতে পারবো, বলতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা বলা যাবে। এখন দেখি রাত 10:30 বাজে। অনেক বলার ইচ্ছা ছিল, যদি যথাসময়ে যদি আমরা আলোচনাটা শুরু করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম জাতির পিতা সম্পর্কে। যাই হোক, জাতির পিতার শেষের একটি কথা আমি মানে একটি বলে শেষ করব, যেটা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ বা বিভিন্ন মানে জায়গায় প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় আজকে শিক্ষকদের মানে আসীন করেছিলেন, শিক্ষকদের মর্যাদা দিয়েছিলেন। আমরা যদি সেই মর্যাদা ধরে রাখতে পারি, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের আমাদের শিক্ষকদের তিনি সেই শ্রদ্ধা করেন, আগামী দিনেও করবেন। তিনিও বিভিন্ন মানে যোগ্য শিক্ষকদের যোগ্য পদে আসীন করবেন। এই দেশের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধু যিনি শিক্ষকদের শ্রদ্ধা করতেন, মানুষকে ভালোবাসতেন, তদ্রুপ মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নিজের জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন। আজকে আপনারা দেখুন যে করোনা মহামারীর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী একটু সময় বসে নেই এই আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, এই বাঙালিদের বাঁচিয়ে রাখার জন্য। আমরা যারা শিক্ষক, আমাদের কিন্তু বেতন কিন্তু বন্ধ করেন নাই, কিন্তু আমরা কেউ কিন্তু বেতন কিন্তু বন্ধ করেন নাই। আজকে অনেক মানুষ কিন্তু তাদের কর্মহীন হয়ে গিয়েছে, যাদের কর্মহীন হয়ে তাদের কিন্তু আর্থিক সহায়তা দান করেছেন। আমাদের কিন্তু বলেন নাই যে শিক্ষকরা ক্লাস নিচ্ছে না, আমরা হয়তো অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা কাজ করছি না তা বলছি না, কিন্তু আমাদের কিন্তু বেতন বন্ধ করেননি, আমাদের বৈশাখী ভাতাও কিন্তু বন্ধ করেননি। আমি যেটা বলছিলাম যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আমাদের কাছ থেকে যেটা প্রত্যাশা আমার কাছে বলছেন, যে জাতির পিতা আপনাদের কাছ থেকে যে প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা পূরণে আপনারা সবাই যেন শিক্ষক সমাজ সচেষ্ট থাকি, যত্নবান থাকি, তাহলেই জাতির পিতার আত্মা শান্তি পাবে। তার আত্মা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তিনি শান্তি পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী সে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনিও আমাদের প্রতি আস্থার যেন রাখতে পারেন, শিক্ষকদের প্রতি। শিক্ষক হবে সবচেয়ে আস্থাভাজন। আমি একটি উদাহরণ আমি দিই, আমার খারাপ লাগার উদাহরণটা দিই। আমি একদিন বাড়ি থেকে অনেক আগে মানে আসলাম বাড়ি যেতে গোপালগঞ্জ, আমি যাত্রা বাড়িতে নামলাম বাস থেকে। নামার পরে রাত 10:30টার দিকে আমি রিক্সা বা সিএনজি কাকুই বলি যে জগন্নাথ হলে যাবে না, জগন্নাথ হলে যাবে না, কেউ আসতে চায় না। তখন আমার কিন্তু খুব মানে লাগছে কিন্তু যে ঘটনাটা কি। তখন আমি পরিচয় দিলাম, ভাই আমি শিক্ষক। তখন বললো হ্যাঁ স্যার চলেন যাব। তখন আমার উপলব্ধি হলো এটা হবে কেন, যেখানে আমি বলবো রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আস্থায় পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সবচেয়ে আস্থার জায়গা, কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এবং ঢাকা কলেজ হবে আস্থার জায়গা। ঢাকা কলেজ একটি আস্থার জায়গায় শিক্ষক ছাত্র ছাত্রী হবে এই জাতির বিবেক, তারা হবে সবার আস্থার জায়গা। রিক্সাওয়ালা থেকে শুরু করে ফেরিওয়ালা সবাই কিন্তু তাদের আস্থা পাবে।
অন্য কারোর প্রতি আস্থা যদি নাও থাকে, আমি অন্য কারোর সাথে তুলনা করব না। শিক্ষক হবে আস্থার ঠিকানা, ছাত্রছাত্রী হবে আস্থার ঠিকানা। আসুন আমরা যেন সেই আস্থার ঠিকানাটা হই। মানে সেই জায়গা থেকে আমার যদি দৃঢ় অবস্থান থাকে, আমরা যদি সততা থাকে, আমি যদি আদর্শ শিক্ষক হয়, আমি যদি মনে করি আমার মূল কাজ হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের দিকে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য, আমি প্রবশ ছিলাম ছাত্রছাত্রীদের জন্য, আমি এখন শারীরিক উপদেষ্টা ছাত্রছাত্রীদের জন্য। আমার দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রী খেলাধুলা যেন সুষ্ঠুভাবে করতে পারে, সেই দায়িত্ব যেন হয়। আমি যেন আমার দায়িত্ব যথাযথ পালন করি, আমি যেন আদর্শ শিক্ষক হতে পারি। মানে তাহলে কিন্তু জাতির পিতা যে সম্মান আমাদের দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই সম্মান পাবে। জাতির পিতা শেষের একটি কথা, জাতির পিতা শুধু মানে শিক্ষকদের নয়, সমস্ত বাঙালিকে ভালোবেসেছিলেন, এই বাংলাদেশকে ভালোবেসেছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক। তার একটি বাণী, দুটো বাণী বলে আমি শেষ করব। তিনি একটি জায়গায় বলেছেন, আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি, রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান বলে কিছুই নেই, সকলেই মানুষ। তার আরেকটি জায়গা, আরেকটি বাণী আমি বলে শেষ করব। একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বের অর্থবহ করে তোলে। এটাই হলো জাতির পিতা, এইটাই হলো তার আদর্শ। তিনি আমাদের মহান শিক্ষক। তিনি একজন, আমি বলবো, বক্তা বলেছেন তিনি শিক্ষক, আমি বলবো তিনি একজন আদর্শ শিক্ষক, তিনি একজন মহান শিক্ষক। আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীও সেই শিক্ষা আমাদের দিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা যেন সেই চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ধারণ করে লালন করি, প্রতিটা মুহূর্তে, কথায় নয় হৃদয়ে, চেতনায় ধারণ করে আমরা যেন আদর্শ শিক্ষক হতে পারি। আমি যদি দৃঢ় প্রত্যয় বলতে পারি আমি একজন শিক্ষক, আমি একজন আদর্শ শিক্ষক, আমি একজন সৎ শিক্ষক, আমি একজন ভালো মানুষ, আমি একজন চরিত্রবান মানুষ, আমি যেন নির্ভয়ে সেই কথাটা বলতে পারি, আমৃত্যুর জন্য এই কথাটা বলতে পারি। একজনে বলেছিল যে, আমি বলেছিলাম আমার নাম অসীম, আমি যেন আমার নামের সার্থকতা রক্ষা করতে পারি, কারণ আমি একজন আদর্শ শিক্ষক, আমার নাম অসীম। কেউ যেন অসীম নাম নিয়ে প্রশ্ন না তুলতে পারে, কেউ যেন আমার শিক্ষকতা নিয়ে প্রশ্ন না তুলতে পারে। তাহলেই কিন্তু আজকের আলোচনা সভা যথার্থ হবে। আমি যদি আদর্শ শিক্ষক হই, অবশ্যই আমার বিশ্বাস কোনো ছাত্র আমাকে পুকুরে ফেলে দেবে না, কোনো ছাত্র আমাকে ঠেলে ফেলে দেবে না, কোনো ছাত্র আমার সামনে মাথা উঁচু করে, হ্যাঁ অবশ্যই উঁচু করে কথা বলতেই পারবে, কিন্তু অসম্মান করে কোনো দিন কথা বলবে না। আসুন আমরা যেন সবাই আদর্শ শিক্ষক হই, এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমার বিনীত অনুরোধ রাখি, শিক্ষক হচ্ছে পিতৃতুল্য, গুরুতুল্য। আজকে আচার্য, শিক্ষককে বলা হয়তো আচার্য। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আচার্য শব্দটা ব্যবহৃত হয়, আচার্য, উপাচার্য। এই আচার্য মানে গুরু। আর ছাত্রদের একটি উদাহরণ দিয়ে বলবো, ছাত্রের সংজ্ঞাটা আমি বলছি। ছাত্রদের বলা আছে, গুরুর দোষাবরণম ছত্রম। ছত্র মানে ছাতা। ছাতা কি করে? সমস্ত রোদ বৃষ্টি সবকিছু থেকে রক্ষা করে। এই ছত্রের মতন যার চরিত্র, ছত্রং শিলং যস্য, অর্থাৎ ছত্রের মতো যার চরিত্র, সে হলো ছাত্র বা ছাত্রী। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের প্রতি বলবো, আমাদের রক্ষা কবচ আছে আমার ছাত্রছাত্রী। আমার বিশ্বাস, বিপদে আপদে আমার ছাত্রছাত্রী এগিয়ে আসবে। বিপদ, আমার কোনো ছাত্রছাত্রী আমাদের বিপদের কারণ হবে না। কোনো ছাত্রছাত্রী, আমি যদি দেখি কোনো ছাত্রছাত্রী শিক্ষককে অপমান করে, তখন আমরা ব্যথিত হই, আমরা লজ্জিত হই। আমরাও যেন সেই আদর্শ ধারণ করি, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীও সেই ছাত্রের যে আদর্শ, যেটা বললাম, ছত্রের মতো যার চরিত্র, সমস্ত কিছু থেকে যারা শিক্ষকদের রক্ষা করবে, রক্ষা কবচ। আমি একটু আগে বললাম আমার জাদুর কাঠি হচ্ছে আমার ছাত্রছাত্রী, তদ্রুপ আমাদের সমস্ত মান সম্মান মর্যাদা রক্ষার দায়িত্ব ছাত্রছাত্রীদের, এবং সেই সাথে আমার নিজের। তাহলেই আজকের আলোচনা সার্থক হবে, বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আমি আবারও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তার জন্ম না হলে আমরা শিক্ষক হতে পারতাম না, আমরা ছাত্র হতে পারতাম না, আমরা মর্যাদার আসনে আসীন হতে পারতাম না। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে না থাকতেন এবং দেশে ফিরে না আসতেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন হতো না। আমরা আজকে যে বাংলাদেশের উন্নয়ন,
সেটা শিক্ষকদের মর্যাদা এখনো আছে, সেটা সম্ভব হচ্ছে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টা, জাতির পিতার আদর্শ ধারণ করে কাজ করছেন বিদায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ এবং দীর্ঘজীবন কামনা করছি। সেই সাথে সাথে ঢাকা কলেজ কর্তৃপক্ষ আজকে যে আপনাদের সাথে আমি আলোচনা করার জন্য আমি বলবো না, আপনাদের সাথে আমার প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত প্রিয়ভাজন মানে বা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত কাছের মানুষ। তিনি আমাদের কি বলবো, আমার এবং আমার নেতা চুন্নু ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ। আমি তার সফলতা কামনা করি, তিনি ঢাকা কলেজের মতো এত এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত যাতে করতে পারেন, সেই মানে বা তার সেই সফলতা কামনা করে উপাধ্যক্ষের সবাই আপনাদের সকলেরই যাতে আপনারা ঢাকা কলেজের ঐতিহ্য সমুন্নত রাখতে পারেন, এই কথা বলে ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর অসীম সরকার স্যারকে। আপনি অত্যন্ত আবেগী কিন্তু যৌক্তিক বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়েছেন, সুন্দর শব্দচয়নে, সাবলীল কথামালায়। আবারও আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত সুধী এবং উপস্থিতি, আমরা আজকের এই আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই ভার্চুয়াল সেমিনারের সভাপ্রধান, ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার স্যারকে সভাপতির ভাষণ প্রদানের জন্য। ধন্যবাদ মাহবুবা। আমি প্রথমে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্ট শহীদ সকল বঙ্গবন্ধু পরিবার সহ যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধের 31 লক্ষ শহীদ এবং আমাদের 2 লক্ষের অধিক মা বোন যারা সংগ্রাম হারিয়েছেন তাদের সবার প্রতি। আসলে অনেক রাত হয়ে গেছে, আমরা আসলে একটু আগে যে বজ্রপাত, এটা আমার মনে হচ্ছে শাহবাগে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়, একেবারে কাছে থেকে আমাদের উপাধ্যক্ষের বক্তব্যটা আমি পুরোপুরি শুনতে পারিনি। আর আজকের এই মুজিব শতবর্ষে আমাদের যে প্রোগ্রাম প্রথম পর্যায়ে আমরা আজকে আমাদের মুজিব শতবর্ষ প্রোগ্রামের আজকে এই শেষ প্রোগ্রাম। আমরা প্রথম পর্যায়ে আমাদের আরো প্রোগ্রাম আছে, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। আজকের এই আলোচনা অনুষ্ঠানের প্রধান প্রবন্ধ উপস্থাপক যিনি করেছেন আমাদের ডক্টর আব্দুল কুদ্দুস শিকদার, আমাদের প্রধান আলোচক ডক্টর অসীম সরকার, আমাদের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, প্রফেসর এটি মইনুল হোসেন ঢাকা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, মহিবুল হাসান আমাদের সম্মানিত বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, রসায়নের প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য বিভাগের যারা প্রিয় সহকর্মী এবং শিক্ষার্থী সংযুক্ত। বঙ্গবন্ধুর আলো আজকের এই যে শিক্ষকের মর্যাদা এবং বঙ্গবন্ধু, আমরা অনেক আলোচনা শুনেছি, আমি কিছুটা মিস করেছি। আমি আগে বলছি যে বজ্রপাতের কারণে আমাদের উপাধ্যক্ষের বক্তব্য আমি একেবারে মিস করেছি, আমি সংযুক্ত ছিলাম। আমরা বঙ্গবন্ধু তার শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা, প্রাইমারি শিক্ষা জাতীয়করণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা 1973 সালের যে অধ্যাদেশ, এগুলা চিন্তাই করা যায় না। এগুলা যে কত বড় এবং বড় কাজ, বিশেষ করে প্রাইমারি শিক্ষা জাতীয়করণ, স্বাধীনতার পর ভঙ্গুর অর্থনীতি, এতজন শিক্ষককে সরকারি করা, এটা একটা বিশাল বৈপ্লবিক কাজ। কিন্তু বঙ্গবন্ধু 5ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য এবং শিক্ষকদের চাকরির নিশ্চয়তা, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এটা করেছিলেন। বঙ্গবন্ধু 1973 সালে যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, এটা কত বড় অর্জন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 50 বছর আমরা এখন টের পাচ্ছি বঙ্গবন্ধু এটা কেন করেছিলেন। সেটা অনেক ক্ষেত্রে ওনার জন্য বুমেরাং হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে বঙ্গবন্ধু শিক্ষকদের মর্যাদা এবং স্বাধীনতা বিশ্বাস করতেন, যার ফলে অনেকে এই সুবিধা ভোগ করেন, বঙ্গবন্ধু তীব্র সমালোচনা করেন, কিন্তু বঙ্গবন্ধু তারপরও এটা জানতেন। কিন্তু তারপর উনি মনে করেছেন যে শিক্ষকরাই জাতির ক্রান্তি লগ্নে রুখে দাঁড়াবে, তাদের মর্যাদা বৃদ্ধি করবে, যে কেউ যাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করতে না পারে। এই 1973 সালে যে অধ্যাদেশ,
করেছেন সেটা বারবার পূর্ণ করার অনেক অপচেষ্টা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এটা বিশাল একটা অর্জন, বিশাল একটা সাহসী পদক্ষেপ ছিল বঙ্গবন্ধু। 1975 সালের 15 আগস্ট আমরা জানি বঙ্গবন্ধু শহীদ হন, কিন্তু সেদিন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে যাওয়ার কথা, কিন্তু সেটা একটা বিশেষ উদ্দেশ্য ছিল না। 1975 সালে 15 আগস্ট ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ মর্যাদা দেওয়ার ঘোষণা করার কথা ছিল। কারণ বঙ্গবন্ধু জানতেন যে বাংলাদেশ স্বাধীনতার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল অবদান। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি প্রতিষ্ঠান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যার 3টাতে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন, তার ছোঁয়া ছিল। এই জন্য উনি চেয়েছিলেন মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে সংগ্রামে, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সকল আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, শিক্ষকদের যে অবদান সেটাকে উনি স্মরণীয় করে রাখবেন। সেটাই করার জন্যই ওনার উদ্দেশ্য ছিল বিশেষ মর্যাদা দান। এটা জাতীয় প্রতিষ্ঠান হিসাবে, জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে এটাকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু ঘাতকের বুলেটে সেটা সম্ভব হয়নি। আরো অনেক কিছু বলার ছিল, আমাদের যারা আলোচক তারা বলেছেন তারা আরো ভালো বলতে পারতেন। আমাদের আগের একটা প্রোগ্রাম ছিল, সেটাতে একটু সময় ক্ষেপণ হচ্ছে, পাশাপাশি এখন অনেক রাত হয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, আবহাওয়া খারাপ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রসায়ন বিভাগের প্রিয় সহকর্মীদেরকে, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন। আমাদের প্রধান আলোচক যিনি ডক্টর অসীম সরকার, তাকে সংযুক্ত করেছেন। তার বক্তব্য শুনে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি, আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়েছে। করোনা শেষে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত কৃতি শিক্ষকদের, আমাদের গুণীজনদেরকে আমাদের শিক্ষার্থীদের সাথে সরাসরি পরিচয় করিয়ে দেওয়ার। আমি আবারও ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যান্য যারা এই উপস্থাপনায় ছিলেন এবং আমাদেরকে কারিগরি সহায়তা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন আমাদের মহোদয়, ভালো থাকবেন। জি, ধন্যবাদ এবং ধন্যবাদ। কৃতজ্ঞতা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক আইকে সালিমুল্লাহ খন্দকার স্যার, আপনার চমৎকার কলেজের এই প্রোগ্রাম রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত, যারা সংযুক্ত ছিলেন, শুনেছেন, দেখেছেন, আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক আমাদের প্রতি সম্মান প্রদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা জানিয়ে কবিতায় বলতে চাই, বাংলা মায়ের রক্ত পলাশ, আমার মৃত জাতি, আমার জন্মভূমি। সবাইকে সালাম। থ্যাংক ইউ।